হ্যালো স্টুডেন্ট, সকলকে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে দেখি ছয়ের 1 থেকে 10-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমি তোমাদের করে দেখাবো। ষষ্ঠ শ্রেণীর এর আগের সমস্ত ভিডিওর সমাধানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। কোষে দেখি ছয়ের দেখো 1-এর দাগের অঙ্ক, মনে মনে হিসাব করি। এর নাম্বারটা কি আছে? 10 টাকার 2-এর 1 অংশ কত? তাহলে 10 টাকার এর আছে, এর মানে কি করা যাবে? গুণ করা যাবে। তাহলে 10কে 2-এর 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে? 5। তাহলে 5 5। তাহলে 10 টাকার 2-এর 1 অংশ 5 টাকা। 2-এর দাগের অঙ্কটা দেখো 25 টাকার 5-এর 1 অংশ। তাহলে কত টাকা বের করতে হবে? তাহলে একইভাবে করব, 25 গুণ 1/5। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 5 5 25, 5 5। তাহলে এটারও উত্তর হয়ে যাচ্ছে 5 টাকা। এরপরে সি এর দাগের অঙ্ক দেখো কি আছে? কত টাকার 3-এর 1 অংশ 4 টাকা। তাহলে কি করব? এটা করতে গেলে আমাদের এই 4কে 3-এর 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 ভাগ 3-এর 1। তাহলে ভাগ করলে কি হয়ে যাবে? তাহলে 4-এর নিচে কিছু নেই মনে 1 ধরতে পারি। আর ভাগ থেকে গুণ হয়ে গেলে কি হয়ে যায়? পরের ভগ্নাংশটা কি হয়? উল্টে যায়। তাহলে 3টা উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। তাহলে 3 4 কত হয়ে যাবে? 12। তাহলে 12 টাকা। তাহলে কি লিখতে পারি? সুতরাং 12 টাকার 3-এর 1 অংশ সমান সমান 4 টাকা। কারণ কি? এই 12কে যদি 3 দিয়ে কাটো তাহলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 4 টাকা হয়ে যাচ্ছে। একইভাবে ডি এর দাগের অঙ্কটা দেখো, কত মিনিটের 6-এর 1 অংশ 6 মিনিট। তাহলে একইভাবে কি করব? 6কে 6-এর 1 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 6 ভাগ 6-এর 1। তাহলে ভাগ করলে কি হয়ে যাবে? পরের যে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে। তার মানে 6 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। তাহলে 6 6 কত হয়ে যাবে? 36 মিনিট। এটাই হয়ে যাবে উত্তর। এরপরে ই এর দাগের অঙ্ক দেখো, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 3-এর 1 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নেই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। তাহলে আমাদের এইখানে দেখো ঝুড়িতে মোট কতগুলো আম আছে সেটাকে আমরা 1 অংশ ধরে নেব। ধরি মোট আম সমান সমান 1 অংশ। তাহলে এই 1 অংশ আমের থেকে আমি কত নিচ্ছি? 3-এর 1 অংশ আম। তাহলে আমি 3-এর 1 অংশ আম নেই, 1 অংশ আম থেকে। দেখো সুতরাং আমি 7 অংশ, তাহলে 7 অংশ আম নেই কত থেকে হবে? তাহলে দেখো ঐকিক নিয়মে যদি বের করি তাহলে 7 অংশ আম নেই কি হবে? এই যে দেখো আমাদের 1 বাই এটাকে, এই 1কে আমরা কি দিয়ে ভাগ করছি? 1/3 দিয়ে ভাগ করছি। এইবার দেখো আমাদের এখানে কি হয়ে যাবে? এই 7টা কিন্তু উপরে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এত অংশ আম থেকে। তাহলে এর মানে কি? উপরে 7কে 7 হয়ে যাচ্ছে, নিচে 1/3। তার মানে এই যে মাঝের যে দাগটা এটা কি? ভাগ চিহ্ন। তাহলে কি হয়ে যাচ্ছে? উল্টে যাবে। তাহলে ভাগ থেকে যদি গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এই যে নিচের 3-এর 1 আছে এটা উল্টে যাবে, মানে উপরে 3 চলে যাবে, নিচে 1 চলে আসবে। তাহলে 3 7 কত হয়ে যাবে? 21। 21কে 1 দিয়ে ভাগ করলে 21 হয়ে যাচ্ছে। তাহলে এত অংশ আম থেকে। তাহলে অংশ মানে কি? আমি 7টি আম নিচ্ছি কয়টা আম থেকে? 21টি আম থেকে। তাহলে ঝুড়িতে মোট কতগুলি আম ছিল? 21টি আম ছিল। সুতরাং ঝুড়িতে মোট 21টি আম ছিল। এটাই উত্তর। দেখো এফ এর দাগের অঙ্কটা দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। কি বলেছে? উপরের ছবির বৃত্তের 7-এর 2 অংশ বৃত্তে লাল রং। তাহলে বৃত্ত কয়টা আছে? দেখো 1 2 3 4 5 6 7টা বৃত্ত আছে। তাহলে 7টা বৃত্তের মধ্যে 2টো বৃত্তে লাল রং করতে হবে। তাহলে লাল রং করে দিতে পারবে তোমরা। তারপরে দেখো ত্রিভুজের 5-এর 3 অংশ ত্রিভুজে সবুজ রং। তাহলে এইখানে কতগুলো ত্রিভুজ আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ত্রিভুজ আছে, কিন্তু আমাদের কি বলেছে? 5-এর 3 অংশ ত্রিভুজে। তার মানে কি? এইখানে ধরো এই যে 5-এর 3 আছে, তাহলে 5কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাচ্ছে। তাহলে 10, তাহলে উপরে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 3কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে 10 ভাগের 6 ভাগ। তার মানে 6টা ত্রিভুজের মধ্যে আমাদের কি করতে হবে? সবুজ রং করতে হবে। আর চতুর্ভুজের 7-এর 1 অংশ চতুর্ভুজের নীল রং দিই।
তাহলে চতুর্ভুজ কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজে শুধু নীল রং করতে হবে। তাহলে যে কোনো একটা চতুর্ভুজে নীল রং করতে হবে। এই অঙ্কটা তোমরা বাড়িতেই চেষ্টা করবে। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় 1-এর দাগের জি নম্বর অঙ্ক দেখো। আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 5-এর 1 অংশ জলে রান্না করেছেন। বাকি জলের 4-এর 1 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে কি হচ্ছে, 10 লিটার জল এনেছেন, এর কত অংশ রান্না করেছেন, 5-এর 1 অংশ। তাহলে কত লিটার সেটা বের করে নিতে পারবো। তাহলে রান্না করার পরে যে জলটা বাকি থাকবে, তাহলে বাকি জলের আবার কত অংশ, 4-এর 1 অংশ খাওয়া হয়েছে, খাওয়ার পরে যে জলটা পড়ে থাকবে সেটা বের করতে হবে। তাহলে দেখো, মোট জল এখানে লিখছি সমান সমান 10 লিটার। এইবার কি হচ্ছে, রান্না করেছেন, রান্না করা হয়েছে। তাহলে কি করব, 10-এর কত অংশ, 5-এর 1 অংশ, 10 লিটারের 5-এর 1 অংশ রান্না করা হয়েছে। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 2। তাহলে 2 2 লিটার। তাহলে 2 লিটার জল দিয়ে রান্না করা হয়েছে। এইবার বাকি যে জলটা থাকবে সেটা বের করতে হবে। তাহলে বাকি জল কি হবে, 10 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 10 বিয়োগ 2 কত হয়ে যাবে, 8 লিটার। তাহলে 8 লিটার যে বাকি জল থাকলো, এর আবার কি হচ্ছে, 4-এর 1 অংশ জল খাওয়া হয়েছে। তাহলে সুতরাং জল খাওয়া হয়েছে সমান সমান কত, 8-এর কত, 4-এর 1 অংশ। তাহলে কত হয়ে যাবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে, 2 লিটার। তাহলে 8 লিটারের আবার 2 লিটার জল খাওয়া হয়েছে। এইবার বাকি জল কত পড়ে আছে, তাহলে বাকি জল কীভাবে পাবো, এই যে 8 লিটার বাকি জল ছিল আগে, তার থেকে 2 লিটার জল খাওয়া হলো। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে যে জলটা পড়ে থাকবে সেটাই হচ্ছে বাকি জল। সুতরাং এখন জল পড়ে আছে। তাহলে কী হয়ে যাবে, 8 থেকে 2 বিয়োগ করে দেবো। তাহলে 8 বিয়োগ 2, তাহলে কত হয়ে যাবে, 6 লিটার। এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 2-এর দাগের অঙ্ক, মান খুঁজি। এই যে ভগ্নাংশের গুণগুলো আমাদের করতে হবে। 1-এর দাগের অঙ্ক কি আছে, 3 গুণ 6/11। তাহলে 2-এর 1-এর দাগের অঙ্ক 3 গুণ 6/11। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে দেখো কাটাকুটি কিন্তু যাচ্ছে না। 3 6 কত হয়ে যাবে, তাহলে 18, নিচে 11। এবার দেখো উপরের সংখ্যাটা কি আছে, বড় আছে, লবটাও হরের থেকে বড় থাকায় ভাগ করে দিতে হবে। তাহলে 18কে 11 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 11কে 11। 18 থেকে 11 বিয়োগ করলে হয়ে যাবে 7। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে, মিশ্র ভগ্নাংশ নিয়ে গেলে এক সমস্ত, এই 7 চলে যাবে উপরে আর এই 11 চলে যাবে নিচে। এটাই উত্তর। এরপরে দেখো 2-এর দাগের কত আছে, 11 গুণ 2/3। তাহলে এখানেও কিন্তু কাটাকুটি যাচ্ছে না বা ভাগ যাচ্ছে না। তাহলে কি করব, 11কে 2 দিয়ে গুণ করব, 2-1কে 2, 2-1কে 2, 22 হয়ে গেল, নিচে আছে 3। তাহলে লবটা যেহেতু হরের থেকে বড় তাই 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, 3 7 21। 22 থেকে 21 বিয়োগ করলে 1। তাহলে কত হয়ে যাবে, 7 সমস্ত, 1 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে। 3-এর দাগের অঙ্কটা কি আছে, 7/3 গুণ 2 সমস্ত 2-এর 3। তাহলে দেখো এটা কি করব, 7/3 এটাকে একই রাখলাম, আর এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কি হয়ে যাবে তাহলে, 2 দুগুণ 4, তাহলে 4-এর সাথে আবার এই 3 যোগ হয়ে যাবে 7, আর নিচে 2 থাকবে। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে না, তাহলে গুণ করে দেবো উপরে। 7 7 কত হয়ে যাচ্ছে, 49, নিচে কত হয়ে যাবে, 3 দুগুণ 6। এবারে দেখো 49টা 6-এর থেকে বড়, তার মানে লব হরের থেকে বড়, তাই 6 দিয়ে 49কে ভাগ করব। 6 8 কত হয়ে যাবে, 48। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 1। তাহলে কত লিখতে পারি, সমান সমান 8 সমস্ত, এই 1 উপরে চলে যাবে, 6 নিচে চলে আসবে। এরপরটা দেখো কি আছে, 3/8 গুণ 6/4। তাহলে খুবই সহজ অঙ্ক। এখানে দেখো 6 উপরে আছে আর 8 নিচে আছে, তাহলে কি করা যাবে, কাটাকুটি করা যাবে। তাহলে জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6কে 3 দুগুণ 6, এখানে 4 দুগুণ 8। আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে উপরে কত হবে, গুণ করলে 3 3কে 9, নিচে 4 4 16। এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা তোমরা বাড়িতে করবে। 6-এর দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে 6-এর দাগের অঙ্ক কি আছে, 15/28 গুণ 2 সমস্ত 3-এর 1। তাহলে কত হয়ে যাবে, দেখো 15/28, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে কত হবে, 3 দুগুণ 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, নিচে কত আছে 3। তাহলে 28কে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 4 7 28।
15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3 5 15। তাহলে উপরে 5 নিচে 4। তাহলে লবটা যেহেতু হরের থেকে বড়, তাই কি করব? 4 দিয়ে 5কে ভাগ করে দেবো। 4 অক্ষে 4, বিয়োগ করলে 1 পড়ে থাকে। তাহলে কত হয়ে যাবে? 1। আর এখানে 1 চলে যাবে, নিচে 4, তার মানে 1 সমস্ত 4-এর 1। 7-এর দাগের অঙ্কটা দেখো কি আছে। 4 সমস্ত 13-র 8 গুণ 7 সমস্ত 5-এর 4। তাহলে কি করব? দেখো, এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রথমে পরিণত করব। তাহলে 4কে 13 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 3 4 12, 2 হাতে 1 থাকে, 4 অক্ষে 4 1 5, তাহলে 52। 52-র সাথে 8 যোগ করব, হয়ে যাবে কত? 8, মানে এই 8 যোগ করছি, তাহলে 52 আর 8 যোগ করলে হয়েছে 60। তাহলে 60 উপরে হয়ে গেল, নিচে হয়ে গেল 13। গুণ এখানে দেখো কত হবে? 5 7 35। 35-এর সাথে 4 যোগ করব, কত হয়ে যাবে? 39। নিচে কত আছে? 5, 5 লিখলাম। তাহলে দেখো, 39কে 13 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 13 39 হয়ে যাবে। এবার 60কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 6 মেলাতে হবে। তাহলে 5 ওকে 5, হাতে 1 পড়ে থাকে, 1 আর 0 10, 5 2 10। তাহলে 3 আর 12 পড়ে থাকলো, নিচে কিছুই নেই। তাহলে 3 2 6, 3 ওকে 3, 36 হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 2-এর দাগের 8 নম্বরটা, এটা তোমরা নিজেরা করবে। 3-এর দাগের অঙ্ক দেখো, একটি বালতিতে 2-এর 1 লিটার জল ধরে। এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে কি, একটি বালতিতে জল ধরে কত লিটার? 2-এর 1 লিটার। তাহলে সুতরাং 7টি বালতিতে জল ধরবে কত? তাহলে 7 দিয়ে কি করব? 2-এর 1কে গুণ করে দেবো। তাহলে 7 গুণ 2-এর 1। তাহলে কত হয়ে যাবে? 7 অক্ষে 7, নিচে 2। তাহলে লবটা যেহেতু হরের থেকে বড়, তাহলে এখানে ভাগ করে দিতে পারি। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 2 6। তাহলে দেখো, 7 থেকে 6 বিয়োগ করলে 1। তাহলে উত্তর কত হয়ে যাবে? সমান সমান এখানে হয়ে যাচ্ছে 3 ভাগফল, আর এই 1 চলে যাবে উপরে, আর 2 চলে যাচ্ছে নিচে। তাহলে 3 সমস্ত 2-এর 1 লিটার। এটাই উত্তর। 4-এর দাগের অঙ্ক দেখো, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 4-এর 1 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 6-এর 1 অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি, অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। তাহলে এখানে দেখো, অখিলবাবুর মোট সম্পত্তি কিন্তু বলে দেওয়া নেই, তাহলে আমাদের মোট সম্পত্তি ধরে নিতে হবে 1 অংশ। তাহলে ধরি মোট সম্পত্তি সমান সমান 1 অংশ। এইবার অখিলবাবু কি করলেন? তার সম্পত্তির 4-এর 1 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। তাহলে পাড়ার লাইব্রেরিতে দান করেন। তাহলে কি হয়ে যাবে? কত অংশ? এই 1 অংশের 4-এর 1 অংশ দান করেন। তাহলে পাড়ার লাইব্রেরিতে দান করলেন কত? তাহলে 1 1 গুণ করলে হয়েছে 1, নিচে 4, তাহলে 4-এর 1 অংশ। এইবার কি করলেন? বাকি সম্পত্তির 6-এর 1 অংশ স্ত্রীকে দেন। তাহলে এর থেকে যে বাকি সম্পত্তি থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বাকিটা কীভাবে বের করব? এই মোট সম্পত্তি ছিল 1, আর দান করলেন কত? 4-এর 1 অংশ। তাহলে বাকি সম্পত্তি বের করতে হলে কি করতে হবে? 1 থেকে 4-এর 1 বিয়োগ করতে হবে। সুতরাং বাকি সম্পত্তি সমান সমান 1 বিয়োগ 4-এর 1। তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে কি হয়ে যাবে? 1-এর নিচে কিছু নেই, মানে 1 ধরা যাবে। তাহলে 1 আর 4-এর লসাগু কত হয়ে যাবে? 4। এবার দেখো, 4কে 1 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাচ্ছে। এই 4 আর এই 1 আবার গুণ করব, 4 অক্ষে 4 হয়ে যাচ্ছে। এইবার দেখো, এইদিকে বিয়োগ চিহ্ন লিখলাম। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 1। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3, নিচে 4। তাহলে বাকি সম্পত্তি হচ্ছে 4-এর 3 অংশ। এবার বাকি সম্পত্তির 6-এর 1 অংশ স্ত্রীকে দেন। তাহলে দেখো এখানে, সুতরাং স্ত্রীকে দেন। তাহলে বাকি সম্পত্তির মানে কি? 4-এর 3 অংশ সম্পত্তির কত অংশ দেন? 6-এর 1 অংশ। তাহলে গুণ করে দিচ্ছি। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 3 2 6। তাহলে উপরে 1 পড়ে থাকলো, নিচে 4 2 8। তাহলে স্ত্রীকে কত অংশ দেন? 8-এর 1 অংশ। তাহলে বাকি অংশ এরপরে যেটা থাকবে সেটা 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে বাকি অংশ এবার আমরা কীভাবে বের করব? এর আগের বাকি সম্পত্তি কত ছিল? 4-এর 3 অংশ। তাহলে এর থেকে স্ত্রীকে দেন কত? 8-এর 1 অংশ। তার মানে কি, এটার থেকে এটা বিয়োগ করলে বাকি সম্পত্তি বের হয়ে যাবে। তাহলে সুতরাং স্ত্রীকে দেবার
পর বাকি থাকে, তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করব? 4/3 থেকে 8/1। তাহলে দেখো এইখানে হরগুলো কি আছে? 4 আর 8। তাহলে 4 আর 8-এর লসাগু কত হয়ে যাবে? 4 দিয়ে ভাগ করলে 4 × 4 4 × 2 = 8। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 × 2 = 8 হয়ে যাবে। তাহলে লসাগু এখানে 8 হয়ে যাচ্ছে। এইবার দেখো আমাদের কি হচ্ছে, 8কে এই 4 দিয়ে ভাগ করব, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 2। তাহলে 2কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 × 2, মাঝখানে বিয়োগ চিহ্ন। 8কে 8 দিয়ে ভাগ করব, কত হয়ে যাবে? 1। এই 1কে আবার এই 1 দিয়ে গুণ করব, তাহলে দেখো কত হয়ে যাচ্ছে? 3 × 2 = 6 বিয়োগ 1 1, নিচে 8। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5/8 অংশ। তাহলে স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে কত অংশ? 8-এর 5 অংশ। এই 8-এর 5 অংশ আবার কি? 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া মানে কি? সমান 2 ভাগে ভাগ করা। তার মানে এই 8-এর 5কে আবার কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং প্রত্যেক ছেলেকে সম্পত্তি দেন। তাহলে কি হয়ে যাবে? 2 ছেলেকে যেহেতু সমান সম্পত্তি দেয়, তাহলে কি 5-এর 8কে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এইবার দেখো আমাদের 2-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিচ্ছি। এবার 5-এর 8, এই যে ভাগ চিহ্নটা, এটাকে এইভাবে লেখা যায়। নিচে কত লিখব? 2/1 লিখব। এবার উপরে যেটা ছিল সেটা একই থাকবে, 8-এর 5, আর এই ভাগটাকে গুণ করে দেবো। তাহলে কি হয়ে যাবে? নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে 1 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে। এখানে দেখো কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে উপরে 5 × 5 থাকবে, নিচে 8 × 2 = 16। তাহলে প্রত্যেক ছেলেকে দেবেন কত অংশ? 16-এর 5 অংশ। তাহলে উত্তর শেষে লিখে দেবো। সুতরাং অখিলবাবু তার সম্পত্তির স্ত্রীকে কত অংশ দেন? 8-এর 1 অংশ। 8-এর 1 অংশ স্ত্রীকে, এবং প্রত্যেক ছেলেকে 16-এর 5, প্রত্যেক ছেলেকে 16-এর 5 অংশ করে দেন। এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো। 150 টাকার 2-এর 1 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? তাহলে প্রথমে আমরা 150 টাকার 2-এর 1 অংশ কত হয় সেটা বের করব। তাহলে 150 টাকার 2-এর 1 অংশ, তাহলে কত হয়ে যাবে? টাকার মানে এর যেহেতু বলা আছে, তাহলে গুণ করে দেবো। 150কে 2-এর 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 150কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 15 মেলাতে হবে। 7 × 2 = 14 হয়ে যায়। 15 থেকে 14 বিয়োগ করলে 1, আর এখানে আছে 0, তাহলে 10 আছে। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 75কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 75 টাকা। তাহলে কি বলেছে? এত টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে তোমাদের যদি বলা যায় 40 টাকা থেকে কত টাকা নিলে 15 টাকা পড়ে থাকবে, তাহলে কি করবে তখন? 40টা বড়, 40 থেকে যদি 15 বিয়োগ করো তাহলে কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। তার মানে কি 40 টাকা থেকে 25 টাকা নিলে 15 টাকা পড়ে থাকবে। ঠিক এখানেও একইভাবে 75 থেকে আমাদের 30 বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং 75 বিয়োগ 30 সমান সমান কত হয়ে যাবে? বিয়োগ করলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এটাই উত্তর। এরপরে 6-এর দাগের অঙ্ক দেখো। 6/7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 সমস্ত 7-এর 6 হবে? তাহলে প্রথমে আমরা কি বের করব? 6/7-এর 3 গুণ কত হবে সেটা বের করব। তাহলে 6/7-এর 3 গুণ, তাহলে এর যেহেতু আছে তাহলে কি করব? 6/7-এর সঙ্গে 3 গুণ করে দেবো, কাটাকুটি যাচ্ছে না। তাহলে 3 6 কত হয়ে যাবে? 18/7। তাহলে 18/7 হয়ে গেল। এইবার বলেছে এর সঙ্গে কত যোগ করলে 2 সমস্ত 7-এর 6 হবে। তোমাদের যদি বলা যায় যে 10-এর সঙ্গে কত যোগ করলে 30 হবে, 10-এর সঙ্গে কত যোগ করলে 30 হবে, সেটা কীভাবে বের করবে তোমরা? নিশ্চয়ই 30 থেকে 10 বিয়োগ করে বের করবে। তাহলে কত হয়ে যাবে? 20। তাহলে 10-এর সঙ্গে যদি 20 যোগ করা যায় তাহলে কত হয়ে যাবে? 30। ঠিক এখানেও একইভাবে আমাদের বলেছে 18/7-এর সঙ্গে কত যোগ করলে 2 সমস্ত 7-এর 6 হবে।
তাহলে কি করব, 2 × 7 থেকে 18/7 বিয়োগ করব। সুতরাং 2 × 7 বিয়োগ 18/7। তাহলে দেখো আমাদের এখানে কি হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 7 দুগুণ কত হয়ে যায় 14, 14-র সাথে 6 যোগ করব, তাহলে কত হয়ে যাবে 20, উপরে নিচে 7 ছিল 7ই থাকবে, বিয়োগ 18/7। তাহলে 7 আর 7-এর লসাগু কত হয়ে যাবে, 7ই হয়ে যাবে। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1, উপরে তাহলে কত হয়ে যাবে 20। এবার দেখো বিয়োগ চিহ্ন, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 18 দিয়ে গুণ করলে 18, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে 2, তাহলে 7-এর 2 অংশ। সুতরাং কি লিখব, সুতরাং 6/7-এর 3 গুণের সঙ্গে 7-এর 2 অংশ যোগ করলে 2 সমস্ত 7-এর 6 হবে। এটাই উত্তর। 7-এর দাগের অঙ্ক দেখো এরপরে, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 10-এর 7 অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি। তাহলে দেখো প্রথম বছরে দর্শক এসেছিলেন, তাহলে কতজন এসেছিলেন 1400 জন। সুতরাং পরের বছরে দর্শক এসেছিলেন, তাহলে কি পরের বছর প্রথম বছরের 10-এর 7 অংশ বেশি দর্শক এসেছিলেন, তাহলে 1400-র সঙ্গে 10-এর 7 গুণ করে দেব, তাহলে কি হয়ে যাবে 0 0 কেটে গেল, তাহলে আর কিছু থাকছে না, নিচে 1 থাকছে। তাহলে 7কে 14 দিয়ে গুণ করবো, 4 আর 7 28-এর 8, হাতে 2, 7কে 7 আর 2 9, তাহলে 98, সাথে একটা 0 পড়ে আছে, তাহলে 980 জন। তার মানে 980 জন দর্শক পরের বছর বেশি এসেছেন। তাহলে মোট কতজন দর্শক এসেছেন পরের বছরে সেটা বের করতে বলেছে। তাহলে কি করব, আগের বছরে কতজন দর্শক এসেছিলেন 1400 জন, পরের বছরে এতজন দর্শক বেশি এসেছেন, তাহলে বেশি মানে কি, মোট দর্শক কীভাবে বের করব, 1400-র সাথে 980 যোগ করে দেব। সুতরাং পরের বছরে, তাহলে 1400 যোগ 980, তাহলে যোগ করে দেব, তাহলে কত হয়ে যাবে 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে পড়ে থাকে 1, 1 আর 1 2, তাহলে 2380 জন দর্শক এসেছেন। এটাই উত্তর। এরপরে দেখো 8-এর দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলি অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। তাহলে অনন্যক মানে কি করতে হবে আমাদের, একটা সংখ্যার অনন্যক মানে সেই সংখ্যাটাকে যদি উল্টে দেই আমরা তাহলে তার অনন্যক পাওয়া যাবে। যেমন দেখো একটা অঙ্ক করলেই তোমরা বুঝে যাবে। 1-এর দাগের অঙ্ক আমাদের কি আছে 7/5, তাহলে এর অনন্যক, অনন্যক তাহলে কি হয়ে যাবে, এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হয়ে যাবে, 1কে 7/5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে, উপরে 5 চলে যাবে, নিচে 7 চলে আসবে, তাহলে 7/5 আর অনন্য কত হয়ে যাবে 5/7, 5টা উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে। 2 নম্বর কি আছে 3-এর 1-এর অনন্যক, তাহলে কি হয়ে যাবে, এই 1কে আমরা কি করব 1/3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, একটা 1-এর মতোই থাকবে, আর এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 3 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, তাহলে 3কে কত হয়ে যাবে 3, 3কে 1 দিয়ে ভাগ করলে 3ই হয়ে যাবে, তাহলে 3-এর 1-এর অনন্যক কি হয়ে যাবে 3। তাহলে দেখো এখানে যে দেখো 8-এর দাগের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। আর এইখানে কি বলেছে, যেগুলো প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দেই। তাহলে এই যে অঙ্কটা আছে এইখানে আমি কি পেলাম, এটা 5/7, তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়। এখানে দেখো 5টা 7-এর থেকে ছোট, তাহলে এইভাবে গোল চিহ্ন দিয়ে দেবে। তাহলে 8-এর দাগের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। এবার দেখো 9 নম্বর অঙ্ক, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। আচ্ছা দেখো আমরা যদি 1-এর অনন্যক নেই, 1-এর অনন্যক, তাহলে 1-এর অনন্যক নিলে কি হয়ে যাবে, 1কে 1 দিয়ে ভাগ করব, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে আমাদের 1ই হয়ে যাচ্ছে, তাহলে 1-এর অনন্যকও কিন্তু 1 হয়ে যাচ্ছে, তার মানে সুতরাং 1-এর অনন্যক 1-এর সমান।
আচ্ছা, 10-এর দাগের অঙ্ক দেখো কি আছে। রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 3/2 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। তাহলে আমরা ধরে নেব যে রমার কাছে 1 অংশ স্ট্যাম্প ছিল। তাহলে সবগুলো স্ট্যাম্প মানে কি 1 অংশ, এটা ধরে নিতে হবে। ধরি রমার কাছে স্ট্যাম্প আছে সমান সমান 1 অংশ। আচ্ছা, রমা আমাকে কত অংশ স্ট্যাম্প দেয়? 3/2 অংশ। তাহলে আমি 3/2 অংশ স্ট্যাম্প পাই। তাহলে কত অংশ থেকে পাই? এটা মোট অংশ থেকে। মোট অংশ কত ছিল? 1 অংশ। 1 অংশ থেকে এবার ঐকিক নিয়মে বের করব। তাহলে 1 অংশ স্ট্যাম্প পাই কত অংশ থেকে? এই 1কে 3/2 দিয়ে ভাগ করে দেব। 3/2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করলে কি হয়ে যাবে? একটা একই মতোই থাকলো উপরে, নিচের সংখ্যাটা কি হয়ে যাবে? গুণ করলে উল্টে যাবে ভগ্নাংশটা। তাহলে 3 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে। তাহলে কত অংশ থেকে? 3/2 অংশ থেকে। এবার কি আছে? রমা আমাকে কতগুলো স্ট্যাম্প দিয়েছে? 18টা স্ট্যাম্প। তাহলে আমি 18টি স্ট্যাম্প পাই কত অংশ থেকে হয়ে যাবে? তাহলে কি করব? এই 2/3কে আমাদের 18 দিয়ে গুণ করে দিতে হবে। এইবার দেখো, এই যে 18 উপরে আছে, 2 নিচে আছে, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 9। তাহলে 3 আর 9 উপরে পড়ে থাকলো, 3 নং 27। 27টি স্ট্যাম্প থেকে। তাহলে মোট স্ট্যাম্প কতগুলো হয়ে গেল? 27টি স্ট্যাম্প। তার মানে কি? রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। এটাই উত্তর। তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 6-এর 1 থেকে 10-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখালাম, আশা করি সেই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।